হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন আফাত আরা নীলা। পুরো অনুষ্ঠান জুড়েই নীলা আপা আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানবো, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটা আমরা নীলা আপুর কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আর দেরি কেন, আমরা চলে যাই নীলা আপুর কাছে। কেমন আছেন নীলা আপু? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি, মাশাআল্লাহ। আপনাকে অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ আপু, আপু। আপনি আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দিন। আমি আফাত আরা নীলা, ওনার অফ নীলাস ফুড প্যালেজ, যেটা আমার উদ্যোগের নাম নীলাস ফুড প্যালেজ। বাহ, চমৎকার। তো এই জার্নিটা শুরু কিভাবে হলো, শুরুর গল্পটা জানতে চাচ্ছি। শিওর। আমার উদ্যোক্তা জীবনের শুরুর গল্প বলতে গেলে আসলে অনেক কথা চলে আসে। তাতে করে উদ্যোক্তা হব এটা আসলে মানে কখনো চিন্তায় সেভাবে ভাবিনি, মাথায় ছিল না। তবে আমার উদ্যোক্তার পেছনের যে গল্প সেটা হচ্ছে আমার মানে মোটামুটি এইচএসসি পাশ করার পরে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি বেবি হয়ে যায় 1 বছর পরে। আমার পড়াশোনা রানিং ছিল। তা পরপর দেখা যায় যে 3টা বেবি হয়। আমার 3টা বেবি হওয়ার পরে আমি গ্রাজুয়েশন শেষ করি, মাস্টার্সেও ভর্তি হই। মাস্টার্সে ভর্তি হওয়ার পরে শুরু হয় না, পড়াশোনা থামাইনি আমি আগে থেকেই। আমার হঠাৎ করে বিয়ে হয় পারিবারিকভাবে। তখনই আমার কথা ছিল যে আমি যদি পড়াশোনা করার আমাকে তাহলেই বিয়ে করব। বড় মেয়ে ছিলাম সেই হিসাবে। তো পড়াশোনাটা অনেক স্ট্রাগল করেই মেয়েদের করতে হয়, যেহেতু বাচ্চা কাচ্চা সংসার সবকিছু মিলিয়েই পড়াশোনা। তা যখন মাস্টার্সে ভর্তি হই তখন শুরু হয় করোনা। আর করোনা শুরু হওয়ার পর থেকে দেখা যায় যে ঘরবন্দি সবাই আমরা। তখন শুরু করলাম যে তখন থেকে মাথায় মানে একটা জিনিস কাজ করে যে আমি আসলে এভাবে পড়াশোনা করে এত কষ্ট করে যে আমার সার্টিফিকেটগুলো হয়তো সারা জীবন আলমারির ডয়ারেই থাকবে। আমি তো কিছু আমার করতে হবে। আমি সারা জীবনেই রান্না বান্না আর বাচ্চা কাচ্চা এগুলোই কি করব। তখন হঠাৎ করে দেখা পাই উমেন্স অ্যান্টি কমার্স উইয়ের। আচ্ছা আচ্ছা, উইতে ছিলাম। তা উই আমার উদ্যোক্তা জীবনের শেকড় বলবো। ওখান থেকেই আমি অনুপ্রাণিত হই। তখন থেকে উদ্যোক্তা হওয়ার মানে একটা চিন্তা করি, মাথার মধ্যে চিন্তা আসে। আস্তে আস্তে কি নিয়ে আমি কাজ শুরু করব, এটা একটা তা তখন আমার হাজবেন্ড জব পছন্দ করেন, এই জন্য দেখা যায় যে পড়াশোনা শেষ করলে আমি জব অ্যাপ্লিকেশন কোথাও ট্রাই করতে পারিনি বা ওইদিকে চিন্তা ভাবনা করা হয়নি এভাবে। তখন আমি রান্নাটা খুব মানে আমার পছন্দের একটা কাজ। বিয়ের পরে মানে নতুন বিয়ের আগে থেকে রান্না বান্না খুব বেশি ওভাবে করা হয় নাই, কিন্তু বিয়ের পর থেকে রান্নাটাকে খুব পছন্দ, শখ ছিল। সেখান থেকে তা আমার রান্না আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিতেও সবাই খুব পছন্দ করতো। তাই সেই শখে অনেক কিছুই শেখা, অনেক কিছু শিখে পরে নিজে উদ্যোক্তা হয়েছি। তো এই যে উদ্যোক্তা হলেন, তো এই জার্নিটা নিশ্চয়ই তো সহজ ছিল না। তো একজন নারী হিসেবে আপনার কি কি বাধা এসেছে এবং সেগুলো কিভাবে সমাধান করেছেন? বাধা তো আসলে নারীদের জীবনে, উদ্যোক্তা জীবন সবারই কম বেশি আসবেই। তা বাধা বড় কোনো বাধা না, তবে সবচেয়ে বড় বাধা আবার সেটা হচ্ছে ফ্যামিলি থেকে। যেমন ফ্যামিলি থেকে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই খুব সাপোর্টিভ, আমার শাশুড়ি খুব ভালো মানুষ, সাপোর্টিভ, কিন্তু আমার হাজবেন্ড পছন্দ করতো না। ও আচ্ছা আচ্ছা, পরে উনি কিভাবে ওনাকে আমার হাজবেন্ড পছন্দ করতো না বলতে সে কখনোই চাইতো না যে আমি এই কাজটা করি, কিছু একটা বলতে। আর এই কাজটাকে মানে সে ওভাবে নিতে পারতো না যে আমি করব। এটা মানে আমার খুব কষ্টের একটা জায়গা ছিল। আমি যখন কাজ করতাম রাত্রে, আমার ছোট বেবিটা তখন অনেক ছোট, ওকে 8 মাস বয়স, তখন থেকে আমার উদ্যোগ শুরু, এখন 6 বছর রানিং। তো আমি তখন মিষ্টি নিয়ে আমি প্রথম কাজ শুরু। আমার মিষ্টিটা হাজবেন্ডের পছন্দ দেখেই ওটা শেখা, মিষ্টি কেক, ডেজার্ট আইটেম। তা
ওগুলো যখন করতাম, প্রথম অর্ডার বা ইয়ে আসতো, তখন খুব ভয়ে ভয়ে কাজ করতাম, কারণ আমার হাজবেন্ড চাইতো যে আমি যেন আমার বাচ্চাগুলাকে টেক কেয়ার করি সেভাবে। আমি যদি এই ধরনের কোনো কাজ করি তাহলে ওদের উপর ইফেক্ট পড়বে, যে কারণে সে চাইতো না। আমি থেমে থাকিনি। আমার হচ্ছে আমার মানে প্রবল আত্মবিশ্বাস ছিল যে আমি কিছু পারবো, আমি কিছু করব, আমাকে করতেই হবে বা আমি পারবো। আমাদের দুলাভাই কি বলছেন? এখন আপু, একটা নারী যখন মানে সফল হয় বা সে সামনের দিকে দেখা যায় যে তার পেছন ফিরে তাকাতে হয় না, তখন সবাই তাকে সাপোর্ট করে, এখন ফুললি সাপোর্ট করে আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা কিন্তু অনেক বড় একটা বিষয় জানলাম এবং আমাদের জীবনে আমরা আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেমন আপা কিন্তু হাল ছাড়েননি। যিনি মানে আমাদের হচ্ছে পরিবারের প্রধান, ওনার হাজবেন্ড, উনি ওনার মানে বাধার প্রধান কারণ উনিই ছিলেন, কারণ উনি এটা পছন্দ করতেন না। উনি ভাবতেন যে হয়তো সংসারে যে কাজগুলি আছে সেগুলো হয়তো কমপ্লিট হবে না, বাচ্চাগুলোকে হয়তো ওইভাবে টেক কেয়ার করতে পারবে না। কিন্তু আপু এটা হাল ছাড়েননি। উনি কিন্তু প্রুফ করে দিয়েছেন যে একজন নারী যেমন সন্তান পরিবারকে সামলাচ্ছেন, ঠিক তেমনই কিন্তু তার বিজনেসটাকেও সামলাতে পারেন। এখন কিন্তু ভাইয়া তাকে সাপোর্ট করছে। সো তার থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। কেমন কি শিক্ষা নিতে পারি? তার প্রবল আত্মবিশ্বাস ছিল, নিজের প্রতি আত্মবিশ্বাস, এবং তার যে প্যাশন ছিল রান্নার প্রতি, ভালোবাসা ছিল, এবং তার ধৈর্যও ছিল, এবং তার কিন্তু একটা লক্ষ্য ছিল যে সেটা করবে। সো আমরা এভাবে কিন্তু নিজেদেরকে আপার জীবন থেকে নিজেদেরকেও কিন্তু গুছিয়ে নিতে পারি। ঠিক বলেছি কিনা? অবশ্যই। এখন তো সবাই আপনাকে সাপোর্ট করছে, সবাই সাপোর্ট করছে। ইভেন যারা এক সময় দেখা যায় যে আমার কাজটাকে একটু ছোট করে ভাবতো, যেহেতু রান্না, এমন কথাও মানে দূর থেকে শুনেছি যে ভাত বিক্রি করে, মিষ্টি বিক্রি করে, এগুলা তো কি জানো মানে খুব কটাক্ষ করেই দূর থেকে, হয়তো সামনাসামনি বলতো না সরাসরি, কিন্তু দেখা যায় যে রিলেটিভও দেখা যায় যে খুব কাছের না হলেও দূরের মানুষ, এরা সাউন্ড গুলো আসতো। হ্যাঁ, আমার আম্মু এক সময় মানে প্রথম দিকে যে তুমি কেন এই কাজটা করবা, এক একজন এক এক রকম মানে মানুষের কথা শুনেই বলতো, মানসিকভাবে একটু কষ্ট পেতো। হ্যাঁ, আমাকে বলতো। তখন আমি শুধু তাকে বলতাম, আম্মুকে বলতাম, তুমি কারো কথায় কান দিও না, আমি যেটা করছি এক সময় দেখবা যে যারা আজকে বলছে তারাই এক সময় আমার মতো হতে চাইবে। তা আলহামদুলিল্লাহ এখন আসলেই সেটাই, যে যারা এক সময় কটাক্ষ করে দূর থেকে এই ধরনের কথাবার্তা বলতো, এখন তারা আমাকে উইলিংলি জিজ্ঞেস করে, আসলে আপু এই কাজটাকে আমরা করতে পারি, বা এই কাজটা কিভাবে শুরু করছো, আমরাও করতে চাই। আমি কখনোই এটা মানে মাথায় অন্যভাবে নিই না, আমি যতটুকু পারি সাপোর্ট দিই বা তাদেরকে বলি যে এভাবে পজিটিভ ভাবে হ্যান্ডেলিং করার চেষ্টা করি, যে এভাবে করেন আগাতে পারবেন। তা আমার উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় কথা যে আমি পেছন ফিরে আমাকে কখনোই তাকাতে হয়নি, একদম প্রথম থেকে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার অসংখ্য রিপিট কাস্টমার, আর হচ্ছে নতুন কাস্টমার প্রতিদিনই বলতে গেলে আমার নতুন কাস্টমার হচ্ছে। সেভাবে তৈরি করছেন, তো এই প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আপনি মানে কি অবলম্বন করছেন? কেন আপনার প্রোডাক্টই সবাই নেবে? কারণ অনেক কিন্তু খাবারের পেজ আছে, অনেক উদ্যোক্তা আছে, সো আপনারটা কেন স্পেশাল? জি, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন আপু। সেটা হচ্ছে কেন আমার প্রোডাক্ট নিবে। আমি আমার প্রোডাক্টের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, আসলে খাবার নিয়ে কাজ করাটা খুবই ডিফিকাল্ট একটা, কারণ মানুষের টেস্ট বাট এক একজনের এক এক রকম। সেক্ষেত্রে দেখা যায় যে আমার খাবার কেন মানুষ খাবে, কেন আমারটাই কিনবে, এটা অনেক বড় একটা ইস্যু। তা আমার কাজের ক্ষেত্রে আমি আমার খাবারের মান সবসময় যথেষ্ট মানসম্মত খাবারটা দেওয়ার চেষ্টা করি, হাইজিনটা মেনটেন করি। আর হচ্ছে আমার যে কাঁচামাল, আমি সর্বোচ্চ ভালো মানের কাঁচামালটা ইউজ করি। আর একটু রেসিপিতে তো সবসময়ই চেষ্টা করি একটু ব্যতিক্রম কিছু রাখার, যে কারণে মানুষ আমার ইউনিক কিছু, টেস্টটা বোঝে মানুষ। বা আমি আরেকটা আছে, সেটা হচ্ছে আমি আগে উত্তরাতে ছিলাম দীর্ঘ 11 বছর। তা উত্তরা থাকতে আমার উদ্যোগটা শুরু করা। আমি মাঝে 2022-এ হচ্ছে গাজীপুরে শিফট হই। আচ্ছা, তা আমি যখন গাজীপুরে শিফট হই তখন কিছুটা মানসিকভাবে একটু হতাশ হচ্ছিলাম যে এখানে আমার তো কোনো পরিচিতি নেই, আমি জিরো, যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি। তাই এখানে আমার খাবারকে আসলে মানুষ কিনবে, বা আমার যেহেতু মিষ্টি নিয়ে কাজ করি নিবে। হ্যাঁ, আমি যেহেতু মিষ্টিটা আমার ফোকাস আইটেম ছিল প্রথম থেকেই,
তা মিষ্টিটা তো আপনার একটু এক্সপেন্সিভ, তা এত দামি মিষ্টিকে এখানে কেউ কিনবে? তবে একটা কথা হচ্ছে মানসম্মত যেটা বা সেটা যত দামি হোক, মানুষ ভালো কিছু খুঁজে, এখন ভালোর মূল্যায়ন সব জায়গায় আছে। দর্শক, খাবারের মানের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না, দামের সাথে করার দরকার নেই, কারণ যে জানে যে এই প্রোডাক্টটি আসলে গুণগত মানের দিক থেকে সেরা, সে কিন্তু বেশি প্রাইস হলেও, কস্টিং বেশি হলেও সেটাই নেবে, হয়তো বা খুব বেশি নেবে না, কিন্তু সে নিবে। আপনি মাথায় এটা রাখবেন যে আমি গুণগত মানের সেরা জিনিসটি আমার গ্রাহককে দিব, আমি মানের সাথে কম্প্রোমাইজ করব না, দামের সাথে করব না, দেখবেন এমনি আপনার প্রোডাক্টটা অটোমেটিক সেল হয়ে যাবে। এটা নিয়ে টেনশনের কিছু না। অনেক উদ্যোক্তাই কিন্তু চিন্তা করে যে আমি যদি এত দাম রাখি আমার প্রোডাক্ট কি সেল হবে, তখন কিন্তু সে মানটা কমাতে থাকে। হ্যাঁ, উপকরণগুলো একটু নরমাল উপকরণ ইউজ করে বা হয়তো বা এসেন্স দিয়ে চালিয়ে নিচ্ছে। এই বিষয়গুলো করা একদমই ঠিক না, কারণ আপনি আজকে ভালো প্রোডাক্ট দিচ্ছেন, আপনার আজকের প্রোডাক্ট নেয়ার পরে গ্রাহক অনেক পছন্দ করে আপনাকে আবার রিপিট কাস্টমার সে হলো, সে আবার আপনাকে অর্ডার করলো, কিন্তু তখন আপনি সেই মানটা ধরে রাখলেন না। মানটা ধরে রাখতে হলে আপনার সেই কাস্টমার চলে যাবে এবং ব্যাড রিভিউ আসতে পারে। সেক্ষেত্রে আসলে দর্শক, মানের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। আপনি আপনার মতো আগান, সফলতা আসবে। যেমন আপুর কিন্তু অনেক সফলতা এসেছে। আপু উত্তরায় ছিলেন দীর্ঘ 11 বছর, এরপরে তিনি হচ্ছে গাজীপুরে গেলেন, ওখানে কেউ তাকে চিনত না, অথচ তার গুণগত মানে সেরা খাবারটি সে গ্রাহককে দিয়েছে বলে আজকে আপু সেখানেও একটা ভালো পজিশনে আছে। আচ্ছা, এই যে আর্ন করছেন আপনি, এটা কি আসলে পারিবারিকভাবে আপনি সাপোর্ট করতে পারছেন না অর্থনৈতিক দিক থেকে? অর্থনৈতিক দিক দিয়ে এটা অবশ্যই অনেক বড় কিছু, কারণ আমি নিজে আর্ন করছি একটা মান্থলি ভালো একটা অ্যামাউন্ট, যেটা দেখা যায় যে আজকালকের যুগে অনেক নারীরা বাহিরে জব করে যেটা পারছে না, আমি বলবো আমার নিজের মনে হয় যে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত জব করে, বাহিরে জব করে যেটা পারছে না, আমি ঘরে বসে আলহামদুলিল্লাহ তার থেকে ভালো আর্নিং হচ্ছে আমার। তো আমার পরিবারকে অবশ্যই আমি সাপোর্ট দিতে পারছি, নিজের আর্থিক মানে নিজের মন যা চাচ্ছে যখন করতে পারছি, এটা একজন যে কোনো নারীর জন্য অবভিয়াসলি অনেক কিছু। আপনার কি অনলাইনে বেশি সেল হচ্ছে না অফলাইনে? আমার 90% সেল অনলাইনে। অনলাইনে, জি। আচ্ছা, তাহলে অনলাইন আসলে আমাদের জন্য আশীর্বাদই বলে আমি মনে করি। অবশ্যই আশীর্বাদ অনলাইনে। হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্ম অবশ্যই আশীর্বাদ, কারণ হচ্ছে অনলাইনে যদি আমি ফেসবুক 2010 থেকে ইউজ করি, তারপরেও দেখা যায় যে অনলাইন না থাকলে হয়তো উদ্যোক্তা হতামই না, এখন মনে হয় এটা। হ্যাঁ, এটা আসলে করোনার পরে কিন্তু আমরা অনেক কিছু, করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে, কারণ তখন অনেকগুলো উদ্যোক্তা আসেন এবং কারা টিকে যায়, যারা স্কিলড হয় সেটা নিয়ে হচ্ছে তারা আরো পড়ালেখা করে, কোর্স করে, তারা কিন্তু এখনো টিকে আছে। অনেকে কিন্তু ঝরে গিয়েছে কারণ তারা কোর্সের মাধ্যমে আসেনি। বলে না যে নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড, এই তিনটা সমন্বয় কিন্তু আপনি একজন দক্ষ মানুষ, দক্ষ মানে আপনি যে সেক্টরে যান আপনাকে এই তিনটা স্কিল ডেভেলপ করতেই হবে। তো যারা করেছেন করোনার পরে তারা টিকে আছেন, আর যারা করেননি তারা ঝরে গিয়েছেন। তো আপনার জীবনের এমন কোন ভুলগুলো আছে যে যারা নতুন আসতে চান এই সেক্টরে, উদ্যোক্তা জীবনে, তারা যেন না করে, একটু পরামর্শ যদি দেন। আমি নতুন উদ্যোক্তাদের জন্য বলবো যে ওই যে খাবারের প্রাইজিংটা যেন হুট মানে একটু চিন্তা ভাবনা, বাজার দরটা দেখে যেন করে, আর অবশ্যই হাইজিন মেনটেন, যেন অবশ্যই খাবারের ক্ষেত্রে হাইজিনটা মেনটেন করতে হবে। আর হচ্ছে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে অনেকগুলা প্রোডাক্ট আমরা রান্না করতে পারি। আসলে খাবার, ভাত রান্না করা আর ভাত বিক্রি করাটা এক জিনিস না, আমি যেটা মনে করি। কারণ হচ্ছে এখানে অনেকগুলো দেখা যায় যে আমরা অনেক কিছুই রান্না করতে পারি, কিন্তু সবগুলা প্রোডাক্ট নিয়ে একবারে প্রথমেই ছেলের চিন্তা করা যাবে না, যে দুই একটা প্রোডাক্ট দিয়ে শুরু করতে হবে, দেন সেটা আস্তে আস্তে ডেভেলপ করতে হবে, প্রোডাক্ট বাড়াতে হবে। আর অবশ্যই যেন খাবারের গুণগত মানটা আমরা বজায় রাখি, নতুনদের জন্য বলবো। বলেছেন। এবং আপনারা এখানে আসলে কি কি খাবার আপনি সেল করছেন? আমার উদ্যোগে রয়েছে কেক, মিষ্টি, ডেজার্ট আইটেম রয়েছে। আর আমি গত প্রায় 2 বছর হয়ে যাবে একটা চাইনিজ কর্পোরেট অফিসের সাথে রেগুলার আপনার অফিস লাঞ্চ নিয়ে কাজ করছি। প্রায় 15+ মানুষের প্রতিদিন। আজকে যে আমি এখানে আসছি, ওনাদেরকে লাঞ্চ প্রোভাইড করে তারপরে আসছি, মানে একটা দায়িত্ব কমপ্লিট করে এসেছেন। তো আপনার পাশাপাশি কাস্টমাইজ সব ধরনের খাবারই আমার উদ্যোগে রয়েছে। আচ্ছা, আপনারা চাইলেই কিন্তু আপার কাছ থেকে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে আপার
পেজে গিয়ে ইনবক্স করতে পারেন, সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও কিন্তু মেসেজ করতে পারেন। আপার ডেলিভারি ম্যান আছে, যথাসময়ে আপনাদের খাবারটা পৌঁছে দেবে। এবং ম্যাক্সিমাম যদি অর্ডার করেন সেক্ষেত্রে কয়েকদিন আগে করতে হবে, আর মিনিমাম করলে 1-2 বা 2 দিন আগে করতে হবে। তো আপা, আপনার এই যে এতগুলো কাজ করছেন, তো ফিউচার পরিকল্পনা কি, লক্ষ্যটা কি আছে? লক্ষ্য বলতে আমি অবশ্যই সবাই চায় যে নির্দিষ্ট একটা লক্ষ্য, সেটা হচ্ছে আমার উদ্যোগটা আরো বড় হোক, বা ইন ফিউচারে অনলাইন বিজনেস আমি যতদিন সুস্থ আছি বা আমি থাকবেই, অনলাইনের পাশাপাশি ইন ফিউচারে আউটলেট দেওয়ার চিন্তা ভাবনা আছে। যদি দু একটা রেস্টুরেন্ট করতে পারি এরকম প্ল্যানিং আছে, আল্লাহ চাইলে। আমাদের দর্শকরা যাবে এবং আমিও যাব, তাই না দর্শক? কারণ অনেকেই এখন দেখা যায় যে অনলাইনের পাশাপাশি জিজ্ঞেস করে আপু আপনার আউটলেট আছে কিনা, তাই এটা নিয়ে মানে পরিকল্পনা আছে যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আউটলেট করব। অনেক অনেক শুভকামনা। আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের প্রোগ্রামে এসে? অবশ্যই অনেক ভালো লেগেছে আপু। আমাদের নারীদের জন্য এরকম একটা প্ল্যাটফর্মে আসা, নিজের উদ্যোগ নিয়ে কথা বলতে পারাটা অবশ্যই অনেক আনন্দের। আপনাকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। খুব বেশি ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা আজকে যেটা বুঝলাম, শিখলাম আপুর আজকের জীবনীটা শুনে, যে আসলে সাউন্ড অনেক আসবে। একসময় কিন্তু আপুর মাও ক্লান্ত হয়ে গিয়েছিল কথা শুনতে শুনতে। তিনিও বলেছিলেন ভেবে দেখো, ফিরে আসো। কিন্তু আপু সেটা শোনেননি, কারণ আপু মানসিকভাবে এবং শারীরিকভাবে এবং আর্থিকভাবে কিন্তু স্বাবলম্বী ছিলেন। তিনি ওই সাউন্ডগুলো, নেগেটিভ সাউন্ড যেটা, ওটার কোনো প্রভাব আপুর পড়েনি, বরঞ্চ ওই কথাগুলোকে উনি আরো শক্তি হিসেবে নিয়ে আরো 10 ধাপ এগিয়ে গিয়েছে। তো দর্শক, আমাদেরও কিন্তু এরকম আসবে বাধা বিপত্তি, সাউন্ড নেগেটিভ, মানে সবকিছু আসবে, কিন্তু আপনি সেটা কথা দিয়ে না, কাজ দিয়ে সেটা প্রমাণ করে দেবেন, যেটা আপু করেছেন। তো দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।